অসুস্থতা মানুষ মাত্রই হতে পারে, বাট কোনো মানুষের লোভের কারণে যদি তার ডাইজেস্টিভ প্রবলেম, তার হেলথ রিলেটেড কোনো ইস্যু আসে, তখন সেই মানুষটার কী করা উচিত? তখন তার খাবারটা নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত। তখন তার যে এক্সট্রা জিভটা আছে, যেটা কিনা তাকে ওই ফাস্ট ফুড, অয়েলি ফুড, এই ধরনের জিনিসগুলো যেগুলো হাইজেনিক খাবার খাওয়াতে তার শরীরে নানা ধরনের প্রবলেম আসছে, সেই জিনিসগুলোকে তাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে যদি কারো শরীরে ফ্যাটি লিভারের মতো কোনো কিছু থাকে, তাহলে তাকে তো অনেক কিছু মেনটেন করতে হয়। কারণ ফ্যাটি লিভার মেনটেন করলে, একমাত্র ডায়েট করলে, খাওয়া দাওয়া মেনটেন করলে, মানে অয়েল জাতীয় খাবারগুলোকে ইগনোর করলে তবে ফ্যাটি লিভারটাকে একেবারে ঠিকঠাক করে দেওয়া যায়। বাট সেটাকে কন্টিনিউ করতে হবে। সেটাকে যদি আমি আবার ছেড়ে দিই মাঝপথে এবং আমি বেলাগাম একটা জীবন যদি বেছে নিই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তাহলে পরে ফ্যাটি লিভারটা কিন্তু আবারও বেড়ে যাবে। কিন্তু আমাদের মন্দিরা দেবী, যিনি কিনা একজন মহিষী মহিলা আর কি, তিনি কিছুতেই তার এই পেটটাকে, মানে পেট বলবো না, তার জিভটাকে কন্ট্রোল করতে পারে না। আমরা দিনের পর দিন দেখেই যাচ্ছি যে তার এই জীবের কারণে তার নানান রকম মানে হেলথ রিলেটেড প্রবলেম আসছে, বিশেষ করে পেট রিলেটেড প্রবলেম, তার ডাইজেস্টিভ প্রবলেম হয়, তার ফ্যাটি লিভার, আর এই খাবার দাবারের জন্য গ্যাস হয়ে যায়, তার মাথা যন্ত্রণা, মাইগ্রেনের এমনিতেই তো সমস্যা আছে, আর মাইগ্রেনের সমস্যা হলে ডায়েট, একটাই সলিউশন ডায়েট। কিন্তু ডাক্তার দেখাতে পারবো না, ফুর্তি করতে পারবো, আনন্দ করতে পারবো, মানুষকে ভালো ভালো গিফট দিয়ে তাদের মুখ কিনে নিতে পারবো, সব কিছু করতে পারবো, বাট আমি অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারবো না। ওই তখন আমি ল্যাদ খেতে খেতে ভিডিও করবো আর বলবো আমার শরীর ভালো না, শরীর ভালো না, শরীর ভালো না। যেহেতু আমরা ডেইলি ব্লগার বা ক্রিয়েটার, তো সেই ক্ষেত্রে আমাদের যখন যেরকম সিচুয়েশন থাকবে সেটাই আমাদের ক্যামেরার সামনে উঠে আসবে, এটা ন্যাচারাল। বাট তাই জন্য তার সলিউশনটাও তো উঠে আসবে, এর কোনো সলিউশন নেই। মন্দিরা দেবী অসুস্থ, দেখলাম নিপু কাকিমা এসছে। মেয়ে সাধারণত অসুস্থ থাকলে মায়েরাই ছুটে আসে, আমাদের ক্ষেত্রেও তাই। তবে একটা কথা আমি আজকে বলতে চাই নিপু কাকিমার ক্ষেত্রে, নিপু কাকিমার কাজকর্ম প্রচণ্ড পরিষ্কার। পটল আর আলু দিয়ে মাছের ঝোল করলে এবং সেটা খুব নিট অ্যান্ড ক্লিনভাবেই করে। আর নিপু কাকিমা খুব সহজ সরল। পার্সোনালি যারা নিপু কাকিমার সঙ্গে মিশেছে তারা প্রত্যেকেই বলবে নিপু কাকিমা প্রচণ্ড সহজ সরল, যেমন দেখায় মানুষটা ব্যক্তিগতভাবেও ঠিক সেই রকম। আর মানে ওই রাগ ঢাক জিনিসটা মানুষটা বোঝে না, মানুষটা কিন্তু একেবারে মনের সমস্ত কিছুই উগড়ে কথা বলে, মানুষকে খুব আপন করে, আর সেই জন্য খুব ঠকেও যায়। যাই হোক, আমার কথা হলো গিয়ে এখানে দিদা আর নাতনির বন্ডিংটা আমার খুব ভালো লেগেছে। জয়ী কি সুন্দর দিদার সঙ্গে কথা বলছে, দিদাকে একটু খ্যাপাচ্ছে, এটাই হয় দিদা আর নাতনির বন্ডিং, মানে দাদু দিদা নাতিপুতির বন্ডিংটা এরকমই হয়। আর দাদু ঠাকুমার থেকে দেখবে দাদু দিদা অনেক বেশি অ্যাটাচড হয় তার নাতিপুতির সঙ্গে, কারণ ওই যে নিজের ব্লাডের, তো এই জন্য এদের টানটা একটু বেশিই থাকে। তো সেই জায়গায় জয়ী আর নিপু কাকিমার এই জিনিসটা, এই কনভারসেশনটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবং জয়ী একটুখানি ক্যামেরা অন করে বললো, একটুখানি জাস্ট ক্যামেরা একটুখানি কথা বললো, ভয়েস দিল আর কি। তো সেই জায়গাটাও খুব ভালো লেগেছে। ছোট্ট মানুষ তো, মাঝে মাঝে একটু ক্যামেরার সামনে আসলে রিয়েলি খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, আমাদের মাইন্ডু মানে আমাদের মন্দিরা দেবী আবারও অসুস্থ, এবং কি কারণে তার গ্যাস হয়নি, বাট কি কারণে তার সকাল থেকে দুবার আর কি মানে পটি যেটাকে বলে লুজ মোশন হয়েছে, বমিট হয়েছে। তো এইগুলো কি কারণে? কারণ তো অবশ্যই একটা আছে, আর সেই কারণটা কি? মানে এই ধরনের কোনো জিনিস হয় সাধারণত ডাইজেস্টে কোনো প্রবলেম থাকলে, লিভারে কোনো প্রবলেম থাকলে, খাওয়া দাওয়া যদি আমি ঠিকঠাক মতো না করি, মানে অনিয়মে খাওয়া দাওয়া করলে, মেনটেন না করলে, তখনই এই ধরনের জিনিসগুলো আসে, পেট রিলেটেড এই সমস্যাগুলো। এটা তো অন্য কোনো সমস্যা না, এটা এই ধরনের সমস্যার জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। 95% কেসেসে এই ধরনের প্রবলেমের জন্য এইগুলো আসে। তো সেই জায়গায় এই যে আমরা দেখলাম বাসি মাটন খাওয়া থেকে শুরু করে, মানে যেটাই ও বাইরে বেরোলে এই খাবো সেই খাবো এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তো ওর আছে খাওয়া দাওয়া। যেখানে ও জানে যে ওর ফ্যাটি লিভারের মতো সমস্যা আছে, ওর একটু কিছুতেই গ্যাস হয়ে যায়, কতবার যে ওর মুখে বলতে শুনলাম দুধ চা জীবনে খাবো না, ওই জীবনে খাবো না, ওই সময়টুকুর জন্য। তারপরে মানে ওই যে জিভ, এক্সট্রা একটা জিভ আছে, ওই জিভটাকে ও কিছুতেই কন্ট্রোল করতে পারে না, কিছুতেই না। একটা মানুষ সকালবেলা থেকে উঠতে পারছে না, বিছানায় শুয়ে আছে, তাকে ডাবের জল দেওয়া হলো, তাকে মানে এক্সট্রা একটু কেয়ার দেওয়া হচ্ছে, তার খাওয়া দাওয়ার জিনিসটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল। নিপু কাকিমা এসে নিজের মতো করে তার সংসারটাকে মেনটেন করলে, রান্নাবান্না করে দিয়ে গেলে, যেহেতু সে অসুস্থ, সে উঠতে পারছে না। তারপরে কি বললো, আমার ফেভারিট খাবারটা তুমি নিয়ে বসেছো, দুধ চা আর বাসি রুটি। হ্যাঁ, চায়ের সঙ্গে রুটি অনেকেই ভালোবাসে, খেতে বেশ ভালোও লাগে, আমিও কখনো সখনো খাই, সেটা খুব রেয়ার। বাট আমি জানি এই চায়ের সঙ্গে রুটি খেলে পরে এটাতে গ্যাস হবেই। আর আমরা সবসময় সেই জিনিসটাকে অ্যাভয়েড করি, যেটা খেয়ে ওই খেলাম সাময়িক সুখের জন্য, তৃপ্তির জন্য, তারপরে ভাই আমাকে খুব কষ্ট পেতে হলো,
বেরোলো, এই জিনিসগুলো আমি কখনোই করি না, আমি খাই না, খাবো না তাও ভালো। খেতে সবাই ভালোবাসে, খেতে সবার ইচ্ছে করে, হ্যাঁ পরিমাণের ব্যাপারটা আলাদা, কেউ বেশি খায় কেউ কম খায়, কিন্তু খেতে খাবার জিনিসটা একটা শান্তির জিনিস, সবাই ভালোবাসে। কিন্তু যেটাতে আমার কষ্ট হয় আমি সেটাকে ইগনোরই করবো। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মানুষই তাই। সেই জায়গায় যে মানুষটা সকালবেলা এরকম কন্ডিশন, সেই মানুষটা তার মাকে বলছে তুমি আমার সামনে বসে বসে খাচ্ছ, তোমার এই হবে তোমার ওই হবে, মানে অভিশাপ দাও। মানে এটা জাস্ট একটা মজা করেই হয়তো বলেছে, কিন্তু শুনতে কতটা খারাপ লেগেছে, কতটা রুড লেগেছে। তো মাকে বলছে আমার ফেভারিট খাবার দুধ চা, আমি দেখো লিকার চা নিয়ে বসেছি, বাসি রুটি খাচ্ছে, কেন এত জিপ কিসের? যার সকালবেলা ওরকম একটা প্রবলেম হয়, তার তো আমার মনে হয় আমাদের এরকম কিছু হলে আমাদের সারাদিন অন্য কিছু তো অনেক দূরের কথা, একটু জল খেতেও ইচ্ছে করে না, মানে মুখে কোনো রুচিই থাকে না, ভালোই লাগে না, খাবারের নামটা মনে পড়লেই যেন বমি আসে, উগরে বমি আসে। সেইখানে ওর তো ওইসব বাদই দাও, ও তো ওইসব দেখলে ওর যেন ওর ফেভারিট খাবার কেন খাচ্ছে। তারপরে খাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া যেমন নিয়মে খায় সেরকম নিয়মেই খেলো, খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু বেরোলো এবং সেখান থেকে কি না মাংসের চপ নিয়ে এসে 3টে মাংসের চপ আনলো, 3জনে মিলে খেলো। তাহলে এই মানুষটার আবার পরের দিন গিয়ে আবার সেম প্রবলেম হবে, কিংবা তার পরের দিন গিয়ে হবে, তো এটা তো কোনোদিনও কমবে না, কোনোদিনও কমবে না। আমি মন্দিরাকে একটা কথাই বলবো, জিভটাকে সম্বরণ করো, দিন দিন মানুষের বয়সটা বাড়ে আর আমাদের রেজিস্ট্রেশন পাওয়ারটার লিমিটেশনটা আস্তে আস্তে কমতে থাকে, আমাদের শরীরের পাওয়ারটা কমে আসে। তো সেই জায়গায় আমাদেরকে বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু মেকআপ করে চলতে হয়। এখনকার যা দিনকাল পড়েছে সেইখানে প্রত্যেকটা মানুষের, একটা ছোট বাচ্চাকেও খাবার দাবারের ক্ষেত্রে না অনেক কিছু মেনটেন করে চলতে হয়। কারণ দেখবে এখন আমাদের সব কিছুতেই এত পরিমাণে মানে রাসায়নিক ইউজ করা হয়, প্রত্যেকটা ভেজিটেবলের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, মানে সেটা মাটন হোক বা চিকেন হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে, ইভেন আমাদের যে আমরা যে নিঃশ্বাস নিই প্রশ্বাস নিই, যে ওয়েদারটা, সেখানেও এত পলিউশন। তো সেই জায়গায় আমাদেরকে অনেক সতর্কভাবে থাকতে হয়, থেকেও মানুষ এখন সুস্থ থাকতে পারে না। প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই পার ডে একটা করে গ্যাসের ট্যাবলেট এমনিই লাগে ডাইজেস্টের ক্ষেত্রে, কারণ আমাদের এখন মানে আবহাওয়াটাই এরকম চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা তো, এটা তো একটা রক্তে মাংসের শরীর, তাই না? তারপরে আমাদের এই শরীরে কত ভাঙা গড়া, কত স্ট্রেস, কত ডিপ্রেশন, কত টেনশন, কত ওভারলোড থাকে, কত কাজের স্ট্রেস থাকে, কত রকম কিছু থাকে। সেইখানে এই শরীরটা যে পরিমাণে তার প্রয়োজন একটা রেস্টের, সেই রেস্টটা আমরা দিতে পারি না। সেখানে ঠিকঠাক মতো রেস্ট না হলে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না হলে, পেট তো ভাই গুরুম ঘাড়ুম ধুরুম ধারুম করবেই। তাকে তো আটকে রাখা যাবে না, কারণ ও তো বুঝবে না যে আমার কতটা ওভারলোড হচ্ছে, আমার কতটা স্ট্রেস আছে, ও কিন্তু বুঝবে না। এটা শরীর, আর শরীরের প্রত্যেকটা অর্গান সেইভাবেই তৈরি, তাকে সেইভাবে রাখতে হয়। তো আমরা তো সেইভাবে রাখতে পারি না, কিন্তু যতটুকু কন্ট্রোল করা সম্ভব ততটুকু তো কন্ট্রোল করা উচিত। কিন্তু এই যে মন্দিরার ক্ষেত্রেই আমি দেখি, ও রোজ খাবে, খেয়ে দুদিন পরে অসুস্থ হবে, আর মানে ওই ল্যাব খেতে খেতে ক্যামেরার সামনে আসবে, আর প্রত্যেক দিনের একই ডায়লগ, একই কথা, অসুস্থ অসুস্থ অসুস্থ। এই অসুস্থ অসুস্থ এরকম যদি চলতে থাকে, আর এরকম যদি অসুস্থ হতে থাকে, তাহলে পরে এই যে ওদের টিকিট কাটা হয়ে গেল, ওরা হিমাচল ঘুরতে যাবে এই ডিসেম্বরে, তাহলে সেই জায়গাটায় যাবে কি করে? তাকে তো ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাই না? আর তার থেকে বড় কথা, এইভাবে কতদিন, কতগুলো দিন এইভাবে চালানো যায়, হয়তো আরো 5 বছর 7 বছর, যতক্ষণ পর্যন্ত শরীরে একটু রক্তের জোর বেশি থাকবে। যখনই এজটা 40 আপ হয়ে যাবে না, তখনই দেখবে সে থিমিয়ে পড়বে, তখন তার এত কমপ্লিকেশন চলে আসবে ফিজিক্যালি, আর সে আর উঠতে পারবে না। একটা সময় আসবে না, এমন সময় আসবে যে শুধুমাত্র ওই সেদ্ধ ভাত একবেলা এইটুকু খেয়ে তাকে থাকতে হবে, বাকি টাইম ওই ভেজিটেবল বয়েল, তারপরে স্যুপ জাতীয় জিনিস খেয়েই তাকে সারাটা হোল লাইফ বাঁচতে হবে, কিচ্ছু করার নেই। কারণ ফ্যাটি লিভারটাকে যদি কেউ মেনটেন না করে, এইটাই গ্রেড 1 গ্রেড 2 একরকম, কিন্তু গ্রেড 2 ছাড়িয়ে যখন গ্রেড 3-তে যাবে, সেটা কিন্তু মারাত্মক মারাত্মক ভয়ানক হয়। আর ফ্যাটি লিভার এতটাই ক্ষতিকর যে যখন তুমি এটা একটু এক্সেস হয়ে যাবে না, তখন না পারবে কোনো কিছু ঠিকঠাক মতো খেতে, না পারবে প্রোটিনযুক্ত খাবারগুলোকে খেতে, আর ওদেরকে হিমোগ্লোবিন কমে আসবে। কারণ আমার নিজের শাশুড়ি, যার কিনা ফ্যাটি লিভার এত এক্সট্রিম লেভেলের, মানে এত পরিমাণে আমার দেওরের বাড়িতে আর কি তেল জাতীয় খাবারটা খাওয়া হয়, তেলগুলো ইউজ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো এজেড পার্সন, ওনার তো সেই ধরনের খাবার খাওয়াটা ওনার পক্ষে, এখন যেহেতু 60 আপ ওনার এজ হয়ে গেছে, তো ওনার জন্য সেটা সুইটেবল নয়, কিন্তু কিছু করার নেই, ওনাকেও খেতে হয়, আর ওনার ডাইজেস্টে প্রবলেম হয়ে যায়। এত পরিমাণে ফ্যাটি লিভারটা এক্সট্রা হয়ে গেছে যে ওনার হিমোগ্লোবিন, এখন যেহেতু খাবারে অনেক অনেক ডায়েট, মানে এত ডায়েট যে সে কি বলবো, কিছুই খেতে পারে না, সমস্ত কিছুতে ফ্যাট জাতীয় কোনো জিনিসের মধ্যে এইটুকু থাকলে সেটাকে উনি খেতে পারবেন না। আর আরেকদিকে সমস্যা, উনি রুটি খেতে পারে না, এবার ওনাকে ভাত খেতে হয়, ভাত 3 বেলা খাওয়া যাবে না, তখন সকালবেলা কি খেতে হয়, উনি ওটস ফোটস ডালিয়ে ফালিয়ে খেতে পারে না, যেহেতু বয়স হয়ে গেছে, সবাই সবটা পারে না, তখন ওই মুড়িতে কতটা প্রোটিন আছে,
কতটুকু তোমার শরীরে লাগবে। ফলের মধ্যে অনেক ফল খেতে পারবে না, এই খাবে না সেই খাবে না, তারপরে তো এখন নানান রকম সমস্যা আছে। তো সেখানে হিমোগ্লোবিন 7-এর ওপরে কখনোই ওঠে না। তাহলে সেই মানুষটা অল টাইম মাথা ঘুরাবে, অল টাইম মানুষটা বিছানায় শুয়ে থাকবে, সেটা কি একটা লাইফ? তার থেকে ভাই আমি একটু খাবার যদি কম খাই মিনস ওই ধরনের হাইজেনিক ফুডগুলোকে যদি এই সময়টা এই বয়সটাতে আমি কম খাই, তাহলে আমি হোল লাইফ ভালো থাকতে পারবো, হেঁটে চলে ঘুরে দৌড়ে ছুটে লাফিয়ে বেড়াতে পারবো। আমি সারাদিন শুয়ে থাকবো, এটা কোনো জীবন নয়, আমার মনে হয় এটা কোনো জীবন নয়। যাই হোক, ওভারঅল এটুকুই ছিল আমার মন্দিরের ব্যাপারে বলা কথা। এবার আমি একটুখানি মারু সোনাকে নিয়ে কথা বলবো। মারু সোনাকে নিয়ে তোমাদেরকে কালকেই বলে গেছিলাম, এটিএম মেশিন যে নিজেই কিনা তার বরকে পুরোপুরি গিফট মানে নিজেকেই নিজে দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় কি গিফট লাগবে, যাই হোক ফাইনালি গিফট কিন্তু দিয়েছে মারু। এবং কি দিয়েছে না, ট্রলি দিয়েছে। ট্রলি, বুঝতে পারছো, হঠাৎ করে ট্রলি। কারণ এই যে আমাদের মন্দিরা যাচ্ছে হিমাচল প্রদেশ, এখন সোনাদীপ ভাই মানে দীপ ভাইকে টক্কর দেওয়ার জন্য মারু সোনা এই হিমাচলকে টক্কর দেবে, মানে বোধহয় গোয়া ঠোয়া যাবে, বুঝতে পেরেছে। এই জন্য একটু একটু করে গোছাচ্ছে। এখন তার পয়সার অভাব নেই, মোটামুটি ভালোই আছে, ওদের মানে সংসার এখন খুব ভালোভাবেই চলছে। আমি ওর আজকের ভিডিও দেখছিলাম, মানে কালকের ভিডিওটা আমি আজকে দেখেছি, দেখেই ভিডিওটা করতে বসেছি। দেখছিলাম আর ভাবছিলাম জাস্ট এই 2.5-3 মাস আগেও কি কন্ডিশন ছিল না, একটা থালা নেই, গ্লাসের মধ্যে মানে গ্লাস দিয়ে আদা থেতো করে রান্না করতে হচ্ছিল, একটা বেলন চাকি পর্যন্ত ছিল না। তারা এখন রাত্রিবেলা খাবার করতে ইচ্ছে করছে না, বিরিয়ানি, আজকে এটা কিনবো কালকে সেটা কিনবো। মানে সোশ্যাল মিডিয়া মানুষকে রাতারাতি কিভাবে মানে বড়লোক করে দেয়, গরিব থেকে বড়লোকস করে দেয়, বুঝতে পারছো। এটা একমাত্র সোশ্যাল মিডিয়াতেই পসিবল। তা না হলে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ার বাইরে যদি কোনো আর্নিং করে, মানে কোনো ওয়ে ধরে যদি সে উপার্জন করে, তার পক্ষে এত তাড়াতাড়ি মানে তার সিচুয়েশনটা চেঞ্জ হওয়া পসিবল হয় না যতটা তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় হওয়া যায়। মানে এরা যেভাবে রাতারাতি মানে নিজেদের গ্রুমিং করে ফেলে, বুঝতে পারছো, লাইফস্টাইলটা। তো সেটাই বলছি। যাই হোক, সেটা খুব ভালো কথা, পরিশ্রমের দ্বারাই করছে, অন্য কিছু করছে না, অসৎ উপায়ে কিছু করছে না, সৎ পথেই করছে এবং নিজের মানে ডেইলি রুটিন দেখেই উপার্জন করছে, এটা খুব ভালো কথা। তো যাই হোক, আমাদের পমপমকে দিল একটা ট্রলি গিফট করলে। নাকি পমপম যেখানে কাজ টাজ করে সেখান থেকে বছরে 3-4 বার তারা ট্যুরে যায়, হয় দীঘা তা নাহলে সুন্দরবন। ভেরি রিসেন্ট হয়তো আবার একটা ট্যুরে যাবে, কিন্তু সেখানে মারু সোনা যেতে পারবে না। মারু সোনাকে রেখে পমপম যাবে, মানে এটিএম মেশিনটাকে ছেড়ে যাবে। এটিএম মেশিনটা কোথায় থাকবে, একা একা থাকবে ভাড়া বাড়িতে, নাকি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, না নাকি আবার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারে, বলা যায় না। এখন তো সবই ঠিকঠাক আছে, মানে অন ক্যামেরাই ঠিক, মানে ক্যামেরার সামনেও ঠিকঠাক আছে, অফ ক্যামেরা তো সব ঠিকঠাক প্রথম দিন থেকেই ছিল, ডে 1 থেকে কোনোদিনও সমস্যা ছিল না। এখন তো অন ক্যামেরাও সব কিছু ঠিকঠাক আছে। যাই হোক, তো সেইটাই বললো, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়, এটা আসল উদ্দেশ্য নয়। কারণ পমপম একা যদি কোথাও ঘুরতে যায়, অত বড় ট্রলিটার দরকার হবে না। 2 দিনের জন্য দীঘা বা সুন্দরবন 2 দিনের বেশি তোমার যায় না, তো 2 দিনের জন্য অত বড় ট্রলিটা একটা ছেলের জন্য দরকার হয় না। একটা ছেলে একটা ড্রেস পরে 2 দিনও কাটিয়ে দিতে পারে। একটা মেয়ের ক্ষেত্রে লাগে প্রচুর ড্রেস লাগে, জুতো লাগে, তার সঙ্গে তার সাজার জিনিস লাগে, অনেক কিছু লাগে। ছেলেদের এত কিছু তো লাগে না, তাই না? তো এটা আসল কথা নয়, এটা হচ্ছে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে, তোমাদেরকে একটু একটু করে সাসপেন্সে রাখছে। কারণ হিমাচলকে টক্কর দিতে আবার গোয়া আসছে, বুঝতে পেরেছো। মানে এর থেকেও বেটার জায়গায় যাবো, এর থেকেও তুই পাহাড়ে যাচ্ছিস যা, আমি সমুদ্রে যাবো, এমন জায়গায় যাবো না যেটা মানুষের ড্রিম, বুঝতে পেরেছো। তো সেই লক্ষ্যেই আগাচ্ছে। যাই হোক, মানুষরা কিন্তু এখন অনেক কমেন্টে রিপ্লাইও করতে পারে, মানে হেট কমেন্টগুলো। এই যে অনেকে কমেন্ট করেছো, অনেকে নাকি বলেছো কেন ওই বাচ্চাটাকে দিয়ে মানে ওই সৃজাকে দিয়ে কেন ঘরটা মোছাচ্ছিলে, তো বললো ঘর কিন্তু মোছায়নি, ঘর কিন্তু আমিই মুছেছি, জামা কাপড় কিন্তু মেলতে বলিনি, আসলে আমরা খেতে বসেছিলাম তো তাই ও একটু মেলে দিয়েছিল। কি হয়েছে, বাড়ির মেয়ে যদি একটু কাজ করে, একটু যদি জল ভরে দেয়, কিংবা হ্যাঁ ঘুরতে এসছে ঠিক আছে, বাড়িরই তো মেয়ে, কাকার বাড়িতেই তো এসছে, এমন কিছু কাজ তো করায়নি, এমন তো কিছু কাজ করায়নি, শুধু একটুখানি ওই জামা কাপড় কেচে রেখেছে, বলেছে হয়তো একটু মেলে দিতেন। এবার সেটা কি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে সব কিছুতে নেগেটিভিটি খুঁজে বেড়ায়। আমাদের বাড়িতে যদি কেউ আসে, আমরা তাকে দিয়ে কিছু করতে দিই না, কিন্তু তারপরে করতে দিতে মানে না, সে যদি চায় যে ঠিক আছে চলো তুমি এই কাজটা করছো, তুমি ব্যস্ত আছো এইদিকে, তাহলে চলো আমি একটু 2 বোতল জল ভরে দিই, এটা কি মানে খুব একটা অপরাধমূলক কাজ নাকি? এবার কি বলতো, ওদের ক্যামেরা বন্দি হয়, আমাদের ক্যামেরা বন্দি হয় না, তাই আমরা কথা বলার সুযোগ পাই না, আর ওদের ক্ষেত্রে কথা বলার সুযোগ পাওয়া যায়। এটা এমন কিছু বিশাল কাজ ছিল না যে সেই বিশাল কাজটা মানে করে অপরাধ করেছে, না এমন কিছু নয়। আজকে যদি মারু ভাড়া বাড়িতে না থেকে শ্বশুর বাড়িতে থাকতো, তাহলে তো এই কাজগুলো সবসময় দেখাতো, করতো,
ওরা কি বাড়িতে কাজ করে না? করতো। এবার কাকার বাড়িতে এসছে, কাকার বাড়িতে এসে কেন কাজ করবে? দুদিনের জন্য এসছে, এটা ঠিকই, কিন্তু এইটা কোনো কাজের মধ্যে পড়ে না, একটা জামা কাপড় মেলা। আর তার সঙ্গে এটাও বলে দিল যে ওদেরকে কম্বল দিতে চেয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা ওরা অত ঠান্ডা লাগছিল না বলে কাঁথা গায়ে দিয়েছিল। তো এইটুকু সেন্স নিশ্চয়ই আমাদের মারু আর পম্পমে যাচ্ছে, তা না হলে কি আর কাকার বাড়িতে ওরা এই বাচ্চাদের একটু ঘুরতে আসে নাকি? এত কিছু বললে তো হবে না। হ্যাঁ, কোথায় খারাপ লেগেছিল যে কেকটা একটা প্লেটে দিতে পারতো, কেকটা হাতে দিয়েছে বা মানে হাতে দিয়েছে খেয়ে, এই জিনিসটা খুব খারাপ লাগলো। তবে আজকে একটা লেটেস্ট জিনিস লাগলো যে তোমরা কালকে মানে এর আগের দিনের ভিডিওতে সবাই কমেন্ট করেছে সোহমকে কোনো গিফট দিলে না, সোহমের থেকে গিফট নিল, সোহমের থেকে গিফট নিল। ফাইনালি দেখেছো তোমাদের কথায় তিতি বিরক্ত হয়ে ফাইনালি মারু পম্পম সোহমের জন্য গিফট আনলো, একটা পেন্সিল বক্স। ও বাচ্চা, ও পড়াশোনা করে, তো ওকে পেন্সিল বক্স ছাড়া আর কি দেবে বলো? তো বলছি পেন্সিল বক্স বাদ দিয়ে একটা স্কুল ব্যাগও তো দেওয়া যেত। দাম বেশি তাই জন্য 100 টাকার একটা পেন্সিল বক্স, ভিতরে ক্যালকুলেটার আছে তো। এই পেন্সিল বক্স আমার মেয়ের মানে আমার ঘরে 3-4টে পড়ে আছে, আমার মেয়ে ওই কিনে দেয় 2-3 মাস পরে পরে নষ্ট করে দেয়, ক্যালকুলেটার আর বেশি করে নষ্ট করে দেয়, আবার কিনে দিই, বুঝতে পেরেছো? তো ওই 100 টাকার গিফট, মানে পেন্সিল বক্স যদি দিবি তাহলে একটু ভালো পেন্সিল বক্স দিতে পারতিস, মানে আর একটু দামি, কিংবা ও যেহেতু পড়াশোনা করে ওকে একটা মিল্টনের টিফিন বক্স, একটা মিল্টনের জলের বোতলও তুই দিতে পারতিস। মানে না, তোর তো এখন অভাব নেই, প্রচুর ইনকাম, মানে তোর যেমন তুই যেমন এটিএম মেশিন, ঠিক তেমনি উল্টো দিকে পম্পমও তো কম কিছু না, মানে পার ডে 1000 থেকে 1500 টাকা ইনকাম করে, যে যার কারণে দোকানে কোনোদিন সকালে যায়, কোনোদিন বিকালে যায়, কোনোদিন যাই না, বুঝতে পেরেছো? আবার কি বললো তোমাদেরকে, আবার কি বললো, যারা যারা পম্পমকে বার্থডে উইশ করেছো প্রত্যেককে কখনো সুযোগ হলে ট্রিট দেবে। মা গো মা, যে কিনা স্বামীর বার্থডেতে শ্বশুর শাশুড়িকে একটু নিজের বাড়িতে আনতে পারলো না, যে স্বামীকে একটু আশীর্বাদ করবে, তাদেরকে এক মুঠ খাবার খাওয়াতে পারলো না, এই পম্পম আর মানি নাকি এতগুলো ভিউয়ার্সদেরকে মানে যারা বার্থডেতে উইশ করেছে সবাইকে কখনো না কখনো ট্রিট দেবে, মানে সময় হলে। বলছি যাবো নাকি আমরা পাততে নকুলদানা খেতে, নকুলদানা, বুঝতে পেরেছো? এরা নাকি আবার খাওয়াবে, কোনোদিনও দেখেছো এক্সট্রা কাউকে এদের খাওয়াতে? এরা খালি নিজেরা খাই 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 খাই। এই খাই খাই জিনিসটাতে একটা কথা মনে পড়লো, যেমন মন্দিরা তেমনি মারু, মানে এই দুজনেই সমান পরিমাণে খেতে পারে, মানে জিপটা লোলাটা এদের হেভি বেশি। বাইরে বেরোলেই খেতে হবে, মানে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসা হলো, রাতে ওটা দিয়ে হয়ে যাবে আমাদের ডিনার, ঠিক আছে? ওরা মানুষ ছিল 4 জন, 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, রাত্রিবেলা আর খাবার দাবার করতে ভালো লাগে না। এই মেয়েটার নাকি পিসিওডির সমস্যা আছে, ওদিকে মন্দিরার ফ্যাটি লিভারের সমস্যা আছে, বুঝতে পেরেছো? এ নাকি আবার ডায়েট করবে, বলছিল না আমি ডায়েট করবো, আমার অনেক কিছু মানে আমাকে ফ্যাট কমাতে হবে, আমার অনেক প্রবলেম হচ্ছে। আবার ওইদিকে উনিও বলছিল আর জীবনে করে দিন দুধ চা খাবো না, জীবনে করে দিন আমি এইদিকে যাবো না, জীবনে করে দিন আমি ওইটা খাবো না। সত্যি ভাবলেও যদি কেমন লাগে, যেমনের সঙ্গে ভগবান ঠিক বেছে তেমনকেই যোগাযোগ করিয়ে দেয়। আমাদের সঙ্গে এরকম যোগাযোগ করে না, মানে আমাদের সঙ্গে যাদেরই যোগাযোগ হয় প্রত্যেকেই না বাবা এটা খাবো না, না বাবা ওটা খাবো না, না বাবা মিষ্টি খাবো না, না বাবা একটু ডায়েট করতে হবে, এই পেটটা বেড়ে যাচ্ছে, এমনিতেই তো আমাদের পেট এমনি এরকম হয়ে যায়, কিছু না খেলেও এত বড় হয়ে যাচ্ছে, এই একটু জিমে যেতে হবে, এই একটু এক্সারসাইজ করতে হবে, এই একটু সকালবেলা মর্নিং ওয়াকে যাবি। সত্যি আমাদের সঙ্গেই ভগবান খালি এইগুলোরে পাঠায়। কতদিন ইচ্ছে করে একটু ফুচকা খাই, তারপরে ভাবি বাবা ফুচকা খেয়ে পরের দিন যদি কষ্ট হয় খাবো না, আর খেলে পরেও জল তো আমি খাই না, এখন তো একদমই খাই না, যেহেতু ডাইজেস্টে অনেক সমস্যা হয় সেই কারণে একেবারেই খাই না। আর এরা কি সুন্দর নির্দ্বিধায় খাচ্ছি, পেছন দিয়ে ঝাড়ছি, আবার তারপরে ওষুধ খাচ্ছি, শুয়ে পড়ছি, আবার খাচ্ছি। সত্যি লাইফ এরাই এনজয় করতে এসেছে, আমরা খালি এসেছি আধার কার্ড, SIR, NRC এগুলোতে নিজেদের নাম নথিভুক্ত করতে আর লিঙ্ক করাতে, এই কারণেই আমরা টপকেছি পৃথিবীতে, বুঝতে পেরেছো? আর লাইফ এরাই এনজয় করতে এসেছে। যাই হোক বন্ধুরা, ওভারঅল ভিডিওটা এইটুকুই, ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।